এই তো অরেঞ্জ, এই তো অরেঞ্জ হয়েছে। বিষয়টা ঠিক হয়ে যাবে। ছেলের পরীক্ষা कितना बच्चा कितना साल का? 7 साल से ऊपर। 7 साल 7 साल। এই অবস্থা আমার, দেখো দাদা কি অবস্থা, ঘুরতে এসে আমার কুলি হয়ে গেছে। লোকের ব্যাগ ধরে দাঁড়িয়ে আছি। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের হোস্ট দেব আবার চলে এলাম সিকিম ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে। আগের এপিসোডে তোমরা দেখেছিলে আমরা কলকাতা থেকে শুরু করে পৌঁছে গিয়েছিলাম পেলিংয়ের হোটেলে, একদম মেঘলা আবহাওয়ার মধ্যে। আর আজকের ভিডিওটা ঠিক তার পর থেকে। আসা যাক পেলিংয়ের রুমের ব্যাপারে। এখনকার দিনে প্রায় সব হোটেলেই রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, টয়লেটও থাকে একদম ক্লিন, কারণ এগুলো ঠিকঠাক না হলে কেউই কিন্তু এখন আর রুম বুক করতে চায় না। তবে আমার একটাই শর্ত ছিল, জানলা খুললেই যেন কাঞ্চনজঙ্ঘা চোখে পড়ে, আর সেই স্বপ্নটা এখানে সত্যি হয়ে গেল। রুমে ছিল একটা সুবিশাল জানলা, আর সেখান থেকেই দেখা যাচ্ছিল সেই অপূর্ব কাঞ্চনজঙ্ঘা। এক কথায় অসাধারণ। রাতভর ট্রেন জার্নির পর প্রায় 6 ঘন্টা পাহাড়ি রাস্তার গাড়িতে এসে যখন হোটেলে ঢুকলাম, তখন কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। এতক্ষণ জার্নির পর শুধু একটা জিনিসই মনে হচ্ছিল, গরম ভাত আর যদি একটু মাছের ঝোল পাওয়া যায়। কি আর বলবো, আফটার অল আমরা তো বাঙালি। আলু পোস্ত নেই। মনটা একদম ভালো হয়ে গেল। আমাদের ট্রাভেল এজেন্সি নেক্সট ট্রাভেলের ইন্দ্রনীলদা বাঙালিয়ানা একদম বজায় রেখে মাছের ঝোল, আলু পোস্ত, বেগুনি সবকিছুই দারুণ ব্যবস্থা করে রেখেছিলেন। একদম জমিয়ে লাঞ্চ করার পর ভাত ঘুমের লোকটাকে সামলে আমরা সোজা বেরিয়ে পড়লাম আপার পেলিংয়ে, পায়ে হেঁটে চারপাশটা ঘুরে দেখার জন্য। সত্যি কথা বলতে কি, ট্রাভেলে এসে হোটেলের রুমে বসে থাকা আমার ধাতে নেই। আপনারা তো এতদিনে এটা বুঝেই গেছেন। তবে সেই সময়টা একটা ছোট্ট বাধা ছিল, হালকা একটু বৃষ্টি পড়ছিল। দেখতে দেখতে বৃষ্টির ভ্রুকুটি যেন আরো গাঢ় হয়ে উঠল, চারপাশটা আরো বেশি মেঘলা আর রহস্যময় হয়ে কালো হয়ে গেল। ওইটাই কাঞ্চনজঙ্ঘা, যেটা তোমার হ্যাঁ হ্যাঁ ওটাই কাঞ্চনজঙ্ঘা। দেখো ভিউ পয়েন্ট কোথায় হলো দেখাই দে যাচ্ছে। এই ভিউ নেই কোথাও। বৃষ্টি যদিও বেশিক্ষণ থাকেনি, কিন্তু সেই সময়ে শুনলাম একটা খারাপ খবর। স্নোফলের জন্য নাথুলা, ছাঙ্গু আর বাবা মন্দির যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সত্যি বলতে মনটা একটু খারাপ হয়ে গেল। কালকে পরশুদিন পড়েছিল। তবে একটা কথা একদম ঠিক,
রাকে হরি মারে কে। সকালে ঘুম ভাঙতেই জানলার বাইরে তাকিয়ে যা দেখলাম, চোখের সামনে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা। মনটা যেন ভরে গেল সেই দৃশ্য দেখে। বিশ্বাসই হচ্ছিল না, গত 6 দিন ধরে যে আকাশে পুরো মেঘে ঢাকা ছিল, সেই মেঘগুলো যেন এক মুহূর্তে কর্পূরের মতো মিলিয়ে গেল। ডিম টোস্ট অসাধারণ, সুন্দর। এদের হোটেলটার রান্না বান্না সত্যি খুব ভালো। আজকের দিনটা পুরো পেলিং সাইট সিনের জন্য রাখা ছিল, আর সকালের এই সুন্দর আবহাওয়া দেখে মনটাই একদম ভালো হয়ে গেল। মনে হচ্ছিল এমন আবহাওয়া থাকলে আজকের পুরো দিনটাই একদম জমে যাবে। বন্ধুরা, এটা কোনো পেড প্রমোশন নয়, তবুও বলতে বাধ্য হচ্ছি, এই হোটেলের স্টাফদের ব্যবহার আর খাবারের কোয়ালিটি সত্যি প্রশংসার যোগ্য। তাই যারা পেলিং আসবে, এই হোটেলটা কনসিডার করতেই পারো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পট, গ্লাস ব্রিজ। এই জায়গায় কিন্তু বেশ আকর্ষণীয়। আর তোমরা যদি একটু আলাদা এক্সপিরিয়েন্স নিতে চাও, তাহলে আপার পেলিং এর হেলিপ্যাড থেকে রোপওয়ে করেও আসতে পারো। যাওয়া আসা মিলিয়ে ভাড়া পড়ে প্রায় 400 টাকা পার হেড। চলো এবার দেখে নেওয়া যাক এই জায়গাটা আসলে কেমন। চলো। গ্লাস ব্রিজ আর সেনারজিং স্ট্যাচু ঘুরে দেখতে হলে পার হেড প্রায় 100 টাকা টিকিট লাগে। তবে 10 বছরের নিচে বাচ্চাদের কোনো চার্জ লাগছে না। চলো এবার ভেতরে ঢুকে জায়গাটা একটু এক্সপ্লোর করা যাক। জুতো খুলতে হচ্ছে। পেলিং এর এই গ্লাস ব্রিজের পাশে যে বিশাল মূর্তিটা আছে, এটার নাম হলো সেনারজিং স্ট্যাচু। এটা আসলে বৌদ্ধ দেবতা অবলোকিতেশ্বর এর মূর্তি। প্রায় 137 ফুট উঁচু, সিকিমের অন্যতম বড় একটি স্ট্যাচু। দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। বড় হয়ে দেখবে, হ্যাঁ। ওরাও দেখবে। হ্যাঁ, দাদা ছিল, আর কদিন পর দাদা ভালো আসবে কি আসবে। হয়ে গেছে? এই যাও যাও যাও। আমাদের টিচার সবাই ঘুরতে যাবো। এদিকে টাকা সব টাকা। বন্ধুরা,
এটা আসলে একটা কাঁচের সেতু। ভিডিওতে যেমন দেখি সবাই খুব ভয় পায়, আমাদের কিন্তু সেরকম একদমই মনে হয়নি। আমাদের কারোরই তেমন ভয় লাগেনি। তবে জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। এই গ্লাস ব্রিজটা বিশেষ ধরনের শক্ত কাঁচ, টেম্পার্ড বা ল্যামিনেটেড গ্লাস দিয়ে তৈরি, যা অনেকটা ওজন সহ্য করতে পারে এবং সহজে ভাঙে না। নিরাপত্তার দিকটা মাথায় রেখেই এটি বানানো হয়েছে, তাই নির্দ্বিধায় হাঁটা যায়। ব্রিজের উপর থেকে নিচের দিকটা পরিষ্কার দেখা যায়, যার জন্য অনেকের একটু ভয় লাগতেও পারে, কিন্তু সেটাই আসলে এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ। পেলিংয়ের এই স্পটটাই এখন সবচেয়ে বড় আকর্ষণ। চারপাশে তাকালেই দেখা যাচ্ছে কেউ ছবি তুলছে, কেউ সেলফি নিচ্ছে, আর কেউ রিল বানাতে ব্যস্ত। চারপাশে যখন সবাই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছে, আমরাই বা কেন পিছিয়ে থাকবো? আমরাও বেশ কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখলাম। হাইট অনেক নেই, মোটে হাইট নেই একটা। এই সামনে এই যে বিশাল মূর্তিটা দেখতে পাচ্ছেন, অনেকেই এটাকে বুদ্ধ মূর্তি বলে ভুল করে, কিন্তু আসলে এটা বুদ্ধের মূর্তি নয়। এটা হলো চেনরেজিক বা অবলোকিতেশ্বর, যিনি বৌদ্ধ ধর্মে করুণা আর দয়ার প্রতীক হিসেবে পরিচিত। প্রায় 137 ফুট উঁচু এই বিশাল মূর্তিটি দূর থেকেও চোখে পড়ে যায়। পুরো জায়গাটা একটা আলাদা শান্ত আধ্যাত্মিক আবহ তৈরি করে। তাহলে ঠিক আছে, তাহলে তুঙ্গনাথ করতে পারবি বাবু? তোর কোনো অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা হয়নি? খুব ইজি ছিল একদম। হ্যাঁ, একটু রোদটা বেশি ছিল, এটাই আছে ব্যাপার। বাস। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল এখানে। বাচ্চাদের মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছিল ওরা কতটা উপভোগ করেছে। একটা সুন্দর অভিজ্ঞতার পর এবার পথ চলা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, মানে এই তো অরেঞ্জ অরেঞ্জ, এই গার্ডেন। তো অরেঞ্জ হয়েছে। বিষয়টা ঠিক হয়ে যাবে। তো ছেলের পরীক্ষা শেষ হলে বড়দের থেকে ঠিক করবো, আমরা তখন যাবো, দিকে পয়সা হয়ে যাবে, জমি নেবো, টাকা বলবি আমাকে, যেখানে হোক বড়রা ঠিক করবে। ও বেড়াতে, হ্যাঁ আমাকে বাদ দিয়ে যাবে না। ও ঠিক আছে, তার কাছ থেকে অ্যাডজাস্ট করবে। চলো আমি দেখি কি করছে। বেশি আর কাম হয়ে যাবে। ওরা তো আছে, চিন্তা কিছু কত করে? 30 টাকা মনে হয়। দো টিকিট দেন। হ্যাঁ, প্রচুর লেবু উঠেছে। ওই গাছটা দেখ। দেবেন্দা দেখিয়ে দিয়েছে লেবু, সুন্দর। এই কি গো, पापा दिखाएंगे जब दिखाएंगे দেখতে পাচ্ছ সামনে গাছটা দেখো, লেবু ভর্তি। অরেঞ্জ ট্রি। অনলাইনও করবে না, খুচরোও দেবে না। হ্যাঁ, তাহলে তো মুশকিল হয়ে যাবে। চলো নিচটা দেখো, নিচটা দেখো ওইদিকে। এই হ্যাঁ, চলো নদীতে যাবো। নদীটা দেখো। মফিয়া ফোনটা দাও, ওইটাতে খুব সুন্দর একটা ইয়ে উঠবে।
কমলালেবুর সময় না হলেও কিছু গাছে এখনো কমলালেবুর দেখা মিলল, কিন্তু এই জায়গার আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে নিচে, শান্তভাবে বয়ে চলা রঙ্গিত নদী, যা এই পুরো জায়গাটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। নদীর ধারে বসে সেই শান্ত পরিবেশে ছবি তোলা আর নদীর সেই মিষ্টি ভাইবসটা অনুভব করা, এটা কে না ভালোবাসে বলুন তো। বেচে দিয়ে আসো, টাকা হয়ে যাবে অনেক। এই অবস্থা আমার, দেখো দাদা কি অবস্থা, ঘুরতে এসে আমার কুলি হয়ে গেছে। লোকের ব্যাগ ধরে দাঁড়িয়ে আছি। এখানে কিছু দোকান দেখা যাচ্ছে, ফ্রেশ বলছে। আমরা এবার কোথায় আসলাম? আমরা খেচি পেড়ি লেকে আসছি। খেচি পেড়ি লেক। রঙ্গিত নদীর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার পর এবার আমরা পৌঁছে গেলাম আমাদের তৃতীয় গন্তব্য খেচিপেড়ি লেক। এখানে এন্ট্রি ফি পার হেড 20 টাকা করে, আর 10 বছরের নিচে বাচ্চাদের কোনো চার্জ নেই। খেচিপেড়ি লেকের এই পরিবেশটা একদম আলাদা, চারপাশে নিরিবিলি শান্ত, মনে হচ্ছিল যেন এই জায়গাটা অনেক ইতিহাস নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। এই যে খেচিপেড়ি লেক, এটা শুধু একটা সুন্দর লেক নয়, এটার সঙ্গে জড়িয়ে আছে অনেক ধর্মীয় বিশ্বাস আর মাহাত্ম্য। স্থানীয় মানুষের মতে এই লেকটা খুবই পবিত্র, এটাকে উইশ ফুলফিলিং লেক বা মানত পূরণের জায়গাও বলা হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা কি বলতো, এটা সিস্টেমটাই ওই, মানে এখানে একটাও যদি পরিষ্কার নো স্মোকিং লেখা আছে, এটা এতটাই পবিত্র, এটা এতটাই পবিত্র যে এখানে কোনো গাছের পাতা পড়লেও পাখিরা থাকে, পাখিরা। চলো সবাই মিলে যাই, পবিত্র লেকে কিছু উইশ করি। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই লেকের জলে কোনো পাতা পড়ে না, যদি কোনো পাতা পড়ে পাখিরা সঙ্গে সঙ্গে সেটাকে তুলে নিয়ে যায়, যেন লেকটা সবসময় পরিষ্কার থাকে।
পাখিরা কাউকে ভয় পায় না এখানে। দেখেছিস উড়ে যাচ্ছে। এ ওরা না, উড়বে না। ওয়াটার ল্যাম্প হাউস। হ্যাঁ জানি। কি সুন্দর দেখো পাখিটা, দেখো উড়ে যাচ্ছে না কাউকে দেখে। দেখো দেখেছ, পারাস না। এরা গার্ডে আছে, এরা গার্ড দিয়ে রাখে গোটা লেকটাকে। এই পাখিগুলোই গার্ড দেয়। চলো। আমরা এখানে একটা হুইসিং ফ্ল্যাগ কিনেছিলাম আর সেটাকে লেকের ধারে বেঁধে এসেছি। এখানে আসলেই প্রায় সবাই নিজের একটা ইচ্ছে নিয়ে মানত করে যায়, আমরাও তার ব্যতিক্রম হইনি। হ্যাঁ হ্যাঁ, তাই এখানে একটা ছবি। এখানে স্থানীয়দের বিশ্বাসটা একেবারেই আলাদা। তাদের মতে এই লেকটা দেবীর আশীর্বাদে তৈরি হয়েছে। অনেকে বলেন এটা নাকি এক দেবীর পায়ের ছাপের আকৃতিতে গড়ে উঠেছে। चलो जिसने चलना चलो, जिसने बैठना बैठो। ऊपर हम सही चढ़ रहे थे ऊपर। ये খুব কেয়ারফুল বাবু, জোক আছে। কেয়ারফুল, জোক আছে প্রচুর। উপরে যেও না, উপরটায় যেও না, জোক আছে। আজকের দিনের শেষ গন্তব্য কাঞ্চনজঙ্ঘা ফলস। জায়গাটা এতটাই সুন্দর যে কথায় প্রকাশ করা খুবই কঠিন। প্রকৃতির এই অপূর্ব রূপ দেখে নতুন করে যেন প্রকৃতির প্রেমে পড়ে গেলাম। এই মনোরম পরিবেশে কিছুটা সময় কাটিয়ে সত্যি মনে হলো এই মুহূর্তগুলো অনেক দিন মনে থাকবে। পেলিংয়ের এই সুন্দর স্মৃতিগুলো মনে ধরেই রেখে এবার ফিরতে হলো হোটেলের পথে। হোটেলে ফিরে কিন্তু আমাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ অপেক্ষা করছিল। রাত ঠিক 12টায় ছিল আমাদের ভম্বল
ওহো না, দৈপায়নের জন্মদিন, মানে দিব্যেন্দুদার ছেলের জন্মদিন। তারপর কি দারুণভাবে সেলিব্রেশন করা হলো, কেক কাটা, হাসি মজা সব মিলিয়ে দিনটার শেষটা একদম স্পেশাল হয়ে গেল। কিচ্ছু প্রণাম করতে হবে না। ওদের বসতে দাও না। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে পেলিং থেকে গ্যাংটক এবং সিল্ক রুটের সমস্ত ডিটেলস নিয়ে আবার ফিরছি। ততক্ষণের জন্য টাটা।